হেমোফিলিয়া রোগটি হচ্ছে দেখো আমাদের যদি দেহের কোনো অংশতে কেটে যায় তাহলে কেটে যাওয়ার পর ওই অংশতে কিছু সময়ের পর রক্তটা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি ওই কেটে যাওয়া অংশতে রক্তক্ষরণ বন্ধ না হয় অর্থাৎ রক্তটা যদি তঞ্চিত না হয় তখন তাকেই বলবো আমরা এই হেমোফিলিয়া। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ এভরিবডি ইজ ওয়েল। হাই, দিস ইজ সুশান্ত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি রুল। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে তৃতীয়তম ইউনিটটি রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। ওই টপিকটি থেকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বংশগতির কয়েকটি জিনগত রোগ নিয়ে আলোচনা করেছিলাম। সেই কয়েকটি জিনগত রোগের আমরা প্রথম পর্বতে দেখেছি আমরা থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওর এই পর্বতে আমরা হিমোফিলিয়া রোগ সম্বন্ধে কিন্তু জানব। তাহলে দেখো, আমরা যখন থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জেনেছিলাম তখন আমরা জেনেছিলাম যে আমাদের ক্রোমোজোম দুই রকমের রয়েছে, একটি হচ্ছে অটোজোম আর একটি রয়েছে সেক্স ক্রোমোজোম। অটোজোম বাহিত রোগগুলি হচ্ছে থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া বর্ণান্ধতা, এই দুটি রোগ হচ্ছে কিন্তু আমাদের এক্স ক্রোমোজোমাল বাহিত রোগগুলো। ঠিক আছে, দেখো আজ আমরা ভিডিওর এই পর্বতে জানবো হিমোফিলিয়া রোগ সম্বন্ধে। এই ক্লাসে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো একটু আগে জেনে নিই। প্রথমত জানবো হিমোফিলিয়া এই রোগটা কি এবং হিমোফিলিয়া রোগের প্রকারভেদগুলো কি কি রয়েছে এবং হিমোফিলিয়া রোগটি কেন হয়ে থাকে। তারপরে আমরা দেখব এই হিমোফিলিয়া রোগ লক্ষণগুলো কি কি রয়েছে, অর্থাৎ এই হিমোফিলিয়া রোগের উপসর্গগুলো কি কি রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখব। এবং অবশ্যই জানবো এই হিমোফিলিয়া রোগের উত্তরাধিকারগুলো কি কি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্রসগুলো কিন্তু আমরা করব। এবং এখান থেকে আমরা জানবো যে এখান থেকে আমাদের প্রশ্ন উঠে আসে যে হিমোফিলিয়াতে কেন মাতারা বাহক হয়ে থাকে আর পুরুষরা কেন আক্রান্ত হয়ে থাকে, সেইগুলো কিন্তু আমরা অবশেষে গিয়ে জানতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমরা চলে আসি এই হিমোফিলিয়া রোগটা কি। এই হিমোফিলিয়া রোগটা হচ্ছে কিন্তু সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। প্রচ্ছন্ন জিনগত রোগ হচ্ছে এই হিমোফিলিয়া। এবার দেখো, আমরা জানতে পারলাম যে এই হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোমের জন্য হয়ে থাকে। কিন্তু এই সেক্স ক্রোমোজোম এই রোগটা কি? হিমোফিলিয়া রোগটি হচ্ছে দেখো আমাদের যদি দেহের কোনো অংশতে কেটে যায় তাহলে কেটে যাওয়ার পর ওই অংশতে কিছু সময়ের পর রক্তটা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি ওই কেটে যাওয়া অংশতে রক্তক্ষরণ বন্ধ না হয় অর্থাৎ রক্তটা যদি তঞ্চিত না হয় তখন তাকেই বলবো আমরা এই হিমোফিলিয়া। তাহলে দেখো, এই হিমোফিলিয়াতে আমাদের দেহের কোনো অংশে কেটে গেলে ওই জায়গায় রক্তটা ক্ষরণ কেন হয়ে থাকে। তাহলে দেখো, আমাদের দেহের আমরা রক্ততঞ্চনটা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, অর্থাৎ ক্লাস 9-এ আমরা রক্ততঞ্চন পদ্ধতি দেখেছি। ওই রক্ততঞ্চন পদ্ধতি কি হয়েছিল, আমাদের দেহের যদি কোনো অংশে কেটে যায় তাহলে ওই জায়গায় কিছু সময়ের মধ্যে আমাদের রক্তক্ষরণটা বন্ধ হয়ে থাকে। তাহলে দেখো, এই রক্তক্ষরণ বন্ধের জন্য আমাদের টোটাল 13টি প্রোটিন ফ্যাক্টরগুলো রয়েছে। সেই 13টি প্রোটিন ফ্যাক্টরের কার্যকরীর জন্য কিন্তু আমাদের দেহের কেটে যাওয়া অংশতে রক্তক্ষরণ প্রসেসটা বন্ধ হয়ে থাকে। এখানে দেখো আমাদের তাহলে হিমোফিলিয়া রোগটা কি, দেহে কিন্তু রক্তক্ষরণ স্টপ বা বন্ধ হবে না, রক্তক্ষরণটা চলতেই থাকবে। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু দেহে রক্তক্ষরণটা চলতে থাকলে কিন্তু ব্যক্তি বা ওই মানুষ মারা যায়। তাহলে দেখো, এই দেহের কোনো কাটা অংশতে এই 13টি প্রোটিন যখন কার্যকরী হয় না তখন ওই হিমোফিলিয়া রোগটা দেখা যায়। তাহলে দেখো, হিমোফিলিয়া কিন্তু দুই রকমের হয়ে থাকে। তাহলে আমরা হিমোফিলিয়ার প্রকারভেদ যদি দেখি, হিমোফিলিয়া দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হিমোফিলিয়া এ, আরেকটি হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে দেখো, এই হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে কিন্তু ফ্যাক্টর 8-এর জন্য। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত আমাদের ফ্যাক্টর অর্থাৎ 13টি যে ফ্যাক্টর রয়েছে তার মধ্যে ফ্যাক্টর যে 8, সেই ফ্যাক্টরের জন্য কিন্তু হিমোফিলিয়া এই রোগটি হয়ে থাকে। অর্থাৎ ফ্যাক্টর 8টি হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। নেক্সট আসছি, দেখো যে হিমোফিলিয়া বি, এই হিমোফিলিয়া বি রোগটি হয়ে থাকে ফ্যাক্টর 9-এর জন্য।
এই ফ্যাক্টর 9 এর নাম হচ্ছে কিন্তু ক্রিসমাস ফ্যাক্টর। ঠিক আছে, এবার দেখো এই হিমোফিলিয়া এ কে কিন্তু রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, আর হিমোফিলিয়া বি কে কিন্তু ক্রিসমাস ডিজিজ বলা হয়ে থাকে। তাহলে হিমোফিলিয়া এ কে কেন রাজকীয় হিমোফিলিয়া বলা হয়? এই রোগটি প্রথম ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে কিন্তু প্রথম দেখা গিয়েছিল বলে এই জন্য হিমোফিলিয়া এ কে কিন্তু রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। আর হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয় কারণ এখানে কিন্তু ফ্যাক্টর যে 9টা রয়েছে ক্রিসমাস ফ্যাক্টর থাকার জন্য এটাকে আবার ক্রিসমাস ডিজিজও বলা হয়ে থাকে। দেখো হিমোফিলিয়ার আরেকটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে হিমোফিলিয়া সি। এই হিমোফিলিয়া সি রোগটি হয়ে থাকে ফ্যাক্টর 11 এর জন্য, ফ্যাক্টর 11 নম্বর ফ্যাক্টরের জন্য কিন্তু এই হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে। এই হিমোফিলিয়া সি রোগটি কিন্তু এক্স ক্রোমোজোমাল বাহিত রোগ নয়, তাই কিন্তু এই হিমোফিলিয়া সিটা কিন্তু এক্ষেত্রে দেখা যাবে না, কারণ আমরা যেহেতু জিনগত রোগ নিয়ে আলোচনা করছি তাই এটা কিন্তু যেহেতু এক্স ক্রোমোজোমাল বাহিত রোগ নয় তাই কিন্তু আমরা এই ভাগটিকে আমরা ধরছি না। নেক্সট চলে আসছি, দেখো আমাদের এই হিমোফিলিয়া রোগের তো প্রকারভেদ জানলাম, এই হিমোফিলিয়া রোগের কারণ কি? যখন এই হিমোফিলিয়ার যে সমস্ত ফ্যাক্টরগুলি, এই ফ্যাক্টরগুলি কিন্তু ওই এক্স ক্রোমোজোমে কিন্তু উপস্থিত থাকে না, তার জন্য কিন্তু এই সমস্ত রোগগুলি হয়ে থাকে। নেক্সট চলে আসছে, দেখো হিমোফিলিয়া রোগের রোগ লক্ষণ কি রয়েছে। এই হিমোফিলিয়া রোগের রোগ লক্ষণ হচ্ছে কোনো ব্যক্তির কেটে যাওয়া অংশতে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হবে না, আর যেহেতু রক্তক্ষরণ বন্ধ হবে না তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু অবশ্যই মৃত্যুবরণ করবে, অবশ্যই মৃত্যু হবে ওই ব্যক্তি। নেক্সট আমরা দেখব এই হিমোফিলিয়া রোগের উত্তরাধিকারগুলো সম্বন্ধে দেখব। তাহলে দেখো এই হিমোফিলিয়া রোগের নর্মাল অ্যালিলগুলো কি রয়েছে একটু দেখি। হিমোফিলিয়া রোগের নর্মাল অ্যালিল দেখো সেটি হচ্ছে, দেখো বড় হাতের আমরা এইচ ধরবো, ঠিক আছে, নর্মাল অ্যালিল অর্থাৎ দেখো ওই ব্যক্তিটার স্বাভাবিক অ্যালিল হচ্ছে এইচ, বড় হাতের এইচ। আর ও অ্যাবনর্মাল অ্যালিল হচ্ছে দেখো ছোট হাতের আমরা এইচ ধরবো। তাহলে দেখো কোনো স্বাভাবিক ব্যক্তির অ্যালিল হবে বড় হাতের এইচ, আর কোনো অস্বাভাবিক ব্যক্তির অর্থাৎ আক্রান্ত ব্যক্তির অ্যালিল হবে ছোট হাতের এইচ। তাহলে দেখো আমরা যদি এদিকে মেল নিচ্ছি আর এদিকে আমরা ফিমেল নিচ্ছি, তাহলে দেখো আমাদের এখানে মেলেদের ক্ষেত্রে নর্মাল অ্যালিল কি হবে? মেলেদের ক্ষেত্রে নর্মাল অ্যালিলগুলো কি হবে? নর্মাল অ্যালিল সেটি হচ্ছে, দেখো এখানে দেখো যেহেতু এক্স, মেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে এক্স ও ওয়াই, তাই এখানে নর্মাল অ্যালিল যেহেতু বড় হাতে রয়েছে তাই আমরা এক্স বড় হাতের এইচ আর ওয়াই নিলাম। তাহলে দেখো একটু এই জায়গাটা একটু ভালো করে দেখো, নর্মাল অ্যালিল কি হবে? নর্মাল অ্যালিল কি হবে ছেলেদের ক্ষেত্রে? তাহলে এক্স বড় হাতের এইচ ওয়াই। আর এখানে ফিমেল কি হবে? ফিমেলদের ক্ষেত্রে এক্স ও এক্স, এদের ক্ষেত্রে দেখো যেহেতু স্বাভাবিক তাই এদের ক্ষেত্রে হবে এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ। নেক্সট দেখো আমাদের অ্যাবনর্মাল অ্যালিল, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিগুলো কি স্বাভাবিক অবস্থায় রয়েছে, হিমোফিলিয়া আক্রান্ত নয়। নেক্সট দেখো অ্যাবনর্মাল অ্যালিলগুলো দেখো এটা কিন্তু আক্রান্ত, এদের তাহলে কি হবে? এক্স ওয়াই। আর এদের আক্রান্তের আমরা কি নিয়েছিলাম? আক্রান্তের অ্যালিলগুলো কি ছোট হাতের এইচ, তাই কি হবে? ছোট হাতের এইচ, ঠিক আছে, এক্স ছোট হাতের এইচ ওয়াই। আর ফিমেলদের ক্ষেত্রে কি হবে? এক্স এক্স, এর ক্ষেত্রে তাহলে দুটো তাহলে ছোট হাতের অ্যালিল হবে, ছোট হাতের এইচ। নেক্সট আসছি দেখো কেরিয়ার অর্থাৎ বাহক। কেরিয়ারের ক্ষেত্রে কি হবে? কেরিয়ারের ক্ষেত্রে অ্যালিলগুলো কি হবে? এখানে কিন্তু মেলেদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার নেই, কেরিয়ার কিন্তু এক্ষেত্রে অ্যাবসেন্ট। দেখো আমরা এখানেই জানবো ছেলেদের ক্ষেত্রে কেন কেরিয়ার হয় না, ছেলেদের ক্ষেত্রে কেন কেরিয়ার অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ বাহক কেন থাকে না, এই হিমোফিলিয়া রোগের বাহক কেন পুত্র সন্তান বা ছেলেদের ক্ষেত্রে হয় না। নেক্সট আসছি দেখো এখানে আমরা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বাহক হয়, এখান থেকে এটা হচ্ছে মেন জিনিস। মেয়েদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগের বাহক কেন হয় আর ছেলেরা কেন বাহক হয় না? এক্ষেত্রে তাহলে বাহক অ্যালিল হচ্ছে বড় হাতের এইচ আর ছোট হাতের এইচ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা সম্ভাব্য ক্রসগুলি কি পেলাম সেইগুলো একটু দেখে নেই।
এখানে যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় তাহলে তাদের ক্ষেত্রে কেমন সন্তান হতে পারে সেইগুলো আমরা দেখে নিই। তাহলে এখান থেকে আমরা কিন্তু 5 ধরনের ক্রসগুলো পাবো। প্রথমত কি পাচ্ছি আমরা, স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতার সঙ্গে স্বাভাবিক মাতা, স্বাভাবিক মাতা। দ্বিতীয়ত দেখো স্বাভাবিক পিতার সঙ্গে আক্রান্ত মাতা, তৃতীয়ত দেখো স্বাভাবিক পিতার সঙ্গে বাহক মাতা, চতুর্থত দেখো আক্রান্ত পিতার সঙ্গে স্বাভাবিক মাতা, আর 5 নম্বর যে ক্রসটা সম্ভব সেটি দেখো আক্রান্ত পিতার সঙ্গে আক্রান্ত মাতা, আক্রান্ত পিতার সঙ্গে আক্রান্ত মাতা। আর 6 নম্বর যে ক্রসটি সম্ভব সেটি হচ্ছে আক্রান্ত পিতার সঙ্গে বাহক মাতা। তাহলে দেখো এখান থেকে দেখো এতগুলো ক্রস কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো যে সমস্ত আক্রান্ত পুত্র সন্তানগুলি হবে এগুলো কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়, কারণ এই সমস্ত আক্রান্ত শিশুরা এটা কিন্তু 15 থেকে 20 বছর পর্যন্ত বড়জোর বাঁচতে পারে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক কাল পর্যন্ত কিন্তু এরা বাঁচতে পারে না, কারণ তার মধ্যেই কিন্তু ওই সমস্ত শিশুরা মারা যায়। রক্তক্ষরণের ফলে ওই সমস্ত শিশুরা কিন্তু 15 বছর অবধি বাঁচতে পারে, তার মধ্যে কিন্তু মারা যায়। যেহেতু শিশু বাল্যকালেই ওই শিশু মারা যায়, তাই এরা কিন্তু কখনোই, আক্রান্ত শিশুরা কিন্তু কখনোই বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় না। তাই কিন্তু মেলেদের ক্ষেত্রে এই মেল কিন্তু, তাই কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আক্রান্তটা এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ দেখো এই যে আক্রান্ত মহিলা হবে বা আক্রান্ত যে কন্যা সন্তান সেটা কিন্তু 10 কোটিতে একজন হয়ে থাকে, 10 কোটিতে একজন কিন্তু এই আক্রান্ত মহিলা হয়ে থাকে। ঠিক আছে, শুনে আসে যে পিতা কেন, অর্থাৎ পুত্র সন্তান কেন বাহক হয় না? কারণ দেখো এখানে যেহেতু দেখো যে ছেলেরা কিন্তু কি হয়ে থাকে 15 বছর অবধি বাঁচতে পারে, অর্থাৎ 15 থেকে 20 বছরের মধ্যে কিন্তু এর বেশি বাঁচতে পারে না। কারণ কি, এই হিমোফিলিয়া রোগের ফলে, রক্তক্ষরণের ফলেই কিন্তু মারা যায়। তাই কিন্তু এখানে পিতা কিন্তু বাহক হতে পারে না, এক্ষেত্রে মাতাই কিন্তু বাহক হয়ে থাকে। এই জন্য দেখো এই ক্রস স্বাভাবিক পিতা স্বাভাবিক মাতা এটা তো হবেই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট আসি দেখো স্বাভাবিক পিতা আক্রান্ত মাতা, এটা কিন্তু সম্ভব নয়, কারণ মাতা কিন্তু আক্রান্ত হয় না। নেক্সট আসি দেখো স্বাভাবিক পিতা বাহক মাতা, কেবল দেখো এটাই কিন্তু বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারে, যেটা কিনা স্বাভাবিক পিতা ও বাহক মাতা। নেক্সট আসি দেখো আক্রান্ত পিতা আর স্বাভাবিক মাতা, এটাও বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া সম্ভব নয়। কারণ কি, আক্রান্ত পিতা কিন্তু সম্ভব নয়, কারণ এই 15 থেকে 20 বছর অবধি বাঁচা কিন্তু সম্ভব, তার মধ্যে কিন্তু সমস্ত শিশুরা কিন্তু মারা যায়, এই জন্য আক্রান্ত পিতা সম্ভব নয়। নেক্সট আসছি দেখো আক্রান্ত পিতা ও আক্রান্ত মাতা, আক্রান্ত মাতা সম্ভব নয়, ঠিক আছে, আর আক্রান্ত পিতা তো সম্ভবই না। আর এই আক্রান্ত ছেলেরা আক্রান্ত হয়ে থাকে এই হিমোফিলিয়া এ 10,000 জনের মধ্যে একজন কিন্তু আক্রান্ত হয়ে থাকে ছেলেরা, ঠিক আছে, প্রতি 10,000 জনের মধ্যে 1,000 জন শিশু কিন্তু আক্রান্ত হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু হিমোফিলিয়া এটা দেখা যায়। নেক্সট আসছি দেখো আক্রান্ত পিতা বাহক মাতা, এক্ষেত্রেও আক্রান্ত পিতা সম্ভব নয়, তাই এক্ষেত্রেও কিন্তু এই ক্রসটাও কিন্তু সম্ভব নয়। তাহলে কোন ক্রসটা কেবল সম্ভব? স্বাভাবিক পিতা ও স্বাভাবিক মাতা, স্বাভাবিক পিতা ও বাহক মাতা নিয়ে ক্রসগুলো করব। তোমরা কিন্তু সমস্ত ধরনের ক্রসগুলো করবে, এখান থেকে অ্যালিলগুলো দেখে নেবে, সেই অনুযায়ী কিন্তু ক্রসগুলো করবে। এখান থেকে কিন্তু আমরা একটি ক্রস করছি, সেটা কি না স্বাভাবিক পিতা ও বাহক মাতা নিয়ে। এই ক্রসটি করার পর দেখব সম্ভাব্য কিরূপ সন্তান সন্ততিদের সৃষ্টি বা জন্ম হতে পারে।
তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি ক্রসটা করব, সেটি হচ্ছে স্বাভাবিক পিতা ও বাহক মাতা। এরকম পিতা যদি স্বাভাবিক ও মাতা যদি বাহক হয়, এরকম যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়, তাদের ক্ষেত্রে সন্তান সন্ততিরা কিরূপ হিমোফিলিয়া যুক্ত হতে পারে, কি হিমোফিলিয়ার বাহক হতে পারে, সেইগুলো আমরা দেখে নেব। এই জন্য দেখো স্বাভাবিক পিতার অ্যালিলগুলো কি কি রয়েছে। স্বাভাবিক পিতার অ্যালিলগুলো দেখো এক্স বড় হাতের এইচ ওয়াই, আর বাহক মাতার অ্যালিল হচ্ছে কি এক্স এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। এক্ষেত্রে দেখো গ্যামেটগুলো কি কি হতে পারে। এক্ষেত্রে দুই ধরনের গ্যামেট হবে, একটি হচ্ছে এক্স বড় হাতের এইচ, আরেকটি দেখো ওয়াই। ঠিক আছে, নেক্সট আসছি দেখো এই ক্ষেত্রে আমরা দুই ধরনের গ্যামেট পাবো, এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। নেক্সট দেখো এখান থেকে যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখি তাহলে কি রূপ দেখতে পাবো আমরা। এদিকে আমরা মেল গ্যামেটগুলো নিলাম, এদিকে আমরা ফিমেল গ্যামেটগুলো নিলাম। এক্ষেত্রে দেখো মেল গ্যামেটগুলো কি কি রয়েছে, এক্স বড় হাতের এইচ আর ওয়াই, আর এদিকে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। এক্ষেত্রে দেখো কিরূপ হবে, এক্স বড় হাতের এইচ এক্স বড় হাতের এইচ, আর এক্ষেত্রে এক্স বড় হাতের এইচ ওয়াই, আর এক্ষেত্রে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ, আর এক্ষেত্রে এক্স ছোট হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ আর ওয়াই। এক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পেলাম, এক্ষেত্রে দেখো এটা হচ্ছে স্বাভাবিক কন্যা, এটি কি দেখতে পেলাম, স্বাভাবিক কন্যা সন্তান পেলাম। আরেকটি দেখো স্বাভাবিক পুত্র সন্তান পেলাম, আরেকটি কি পেলাম, বাহক মাতা পেলাম, আর কি পেলাম, আক্রান্ত পুত্র সন্তান পেলাম। এক্ষেত্রে দেখো এই এখানে একটি মাত্র আক্রান্ত পুত্র সন্তান হয়েছে। এই পুত্র সন্তান কিন্তু কখনোই কিন্তু কোনো মাতার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারে না। কারণ কি, এরা কিন্তু বাল্য অবস্থায় অর্থাৎ শিশু অবস্থা থেকে কিন্তু মারা যায়। কারণ কি, এদের রক্তক্ষরণের ফলে কিন্তু এরা কিন্তু কখনোই বেশিক্ষণ বাঁচতে পারে না বা প্রাপ্তবয়স্ক পর্যন্ত বাঁচতে পারে না। তার জন্য কিন্তু এরা কখনোই কিন্তু বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারে না। নেক্সট দেখো এখানে কিন্তু আক্রান্ত কোনো মহিলা নেই। এই জন্য কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু মহিলা আক্রান্ত পাওয়া সম্ভব নয় হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে। নেক্সট দেখো এখানে কিন্তু স্বাভাবিক কন্যা সন্তান পাবো, স্বাভাবিক পুত্র সন্তান পাবো, আর মেনলি যেটা হচ্ছে সেটা বাহক মাতা পাবো। এই জন্য দেখো কন্যারা সবসময় হিমোফিলিয়া রোগের বাহক হয় আর পুত্র সন্তানরা সবসময় আক্রান্ত হয়। কোনো ক্ষেত্রেই কিন্তু আক্রান্তর সঙ্গে বৈবাহিক সূত্রে হওয়া সম্ভব নয়। এই ছিল আজকের আমাদের ভিডিওর মূল পাঠের বিষয়। যে সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে সেটি হচ্ছে হিমোফিলিয়া রোগ কি, হিমোফিলিয়া রোগের প্রকারভেদ ও হিমোফিলিয়া রোগের কারণ। এই হিমোফিলিয়া রোগের প্রকারভেদ থেকে হিমোফিলিয়া এ অর্থাৎ রাজকীয় হিমোফিলিয়া এবং হিমোফিলিয়া বি যেটাকে আমরা খ্রিসমাস ডিজিজ বলছি, এই হিমোফিলিয়া দুটো রোগের কারণ আসে এবং এখান থেকে ফ্যাক্টরগুলো একটু দেখবে। আর হিমোফিলিয়া থেকে কিন্তু সম্ভাব্য ক্রসগুলি আমরা যে 6 ধরনের ক্রস পেয়েছি, এই 6 ধরনের ক্রস যদিও সম্ভব নয় তাও তোমরা ওই সমস্ত ক্রসগুলি করে দেখবে, অ্যালিলগুলি দেখে নাও, ওই সমস্ত অ্যালিলগুলি দিয়ে কিন্তু তোমরা ক্রসগুলি করবে এবং কি ধরনের রেজাল্ট পাচ্ছ, কি ধরনের আক্রান্ত, কি হিমোফিলিয়া যুক্ত, কিরূপ ধরনের সন্তানগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো তোমরা ক্রস করে দেখবে। এবং এখান থেকে কোশ্চেন কিন্তু এটাই আসে যে স্বাভাবিক পিতা ও বাহক মাতার মধ্যে যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় তাদের ক্ষেত্রে কিরূপ সন্তান সন্ততি পাওয়া সম্ভব সেইগুলো একটি ছকের সাহায্যে বা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলি হয়ে থাকে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটিতে বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর কোনো নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।